ডিআইটি বিল্ডিং এ যখন টেলিভিশন শুরু করলেন আপনার ছোট্ট একটি স্টুডিও, এবং ওখানে ওই ছোট স্টুডিওর মধ্যে আপনারা শেক্সপিয়ারের একটি নাটক, জি, মুখরা রমণী বশীকরণ, এই গল্পটি সম্পর্কে একটু শুনতে চাই। মানে তখন যখন টেলিভিশন হলো আমাদের, সেই সময়টা হলো যে আমি তো কলকাতা পড়াশোনা করেছি, ওখান থেকে পাশ করে এসেছি। শিল্পাচার্য জয়নুল আবেদিন বললেন যে তুমি পাশ করলে আর কোথাও যাবে না, আর্ট কলেজে জয়েন করবে। যাই হোক, তারপরে আর্ট কলেজ থেকে আমি টেলিভিশনে চলে এলাম। কিন্তু আমার একটা ক্ষোভ ছিল, তখন দেখি যে আমাদের কালচারকে পাকিস্তানিরা বলছে এটা ঠিক মুসলিম কালচার নয়, এটা এই ধর্মীয় এইসব নাই, অনেক কিছু বলতে শুরু করেছে এবং এখানকার লোকরা বিশ্বাস করছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এবং সেই অনুযায়ী গান বাজনা অনেক কমে গেছে, এই ধরনের আর কি, একদম অকারণে। তখন আমি ইচ্ছা করে টেলিভিশনে গেলাম যে বাচ্চাদের জন্য কিছু করতে হবে। তখন ওই নতুন কুড়ি করলাম। তখন সমস্ত বিষয়ের সেটা কম্পিটিশন, হ্যাঁ, সব রকম বিষয়, এবং আমরা সেখান থেকে কিন্তু অনেক মেধাবী অনেক শিল্পী বেরিয়েছে এবং সেটা একটা বিশাল ব্যাপার। আর আরেকটা হলো যে বাংলা ভাষাটা এবং আমাদের শিল্পকলায় বাঙালির যে অবদান, সেটা তো অসাধারণ, সেটা অস্বীকার করব কি করে? হ্যাঁ, রবীন্দ্রনাথ, নজরুল, বাউল কবি একেবারে ভরা, মানে এতই সম্পদ, সেগুলোকে বাদ দিয়ে আমি পাকিস্তানি ভাবাপন্ন হব কেন? সেই জন্যেই আমরা আবার পাপেটটাও তৈরি করলাম, যে বাচ্চারা যেন বোঝে। অনেক বড় কথা হয়তো মানুষ বললে বুঝবে না, কিন্তু পাপেট বললে ঠিকই বোঝে বাচ্চারা, ওদের সঙ্গে একটা সম্পর্ক আছে। একটু পানি খেয়ে নিয়ে আমরা জানি যে একেবারে মানে শিল্পী পরিবারে আপনার বাবা কিন্তু কবি ছিলেন, তিনি গোলাম মোস্তফা, শ্রদ্ধেয় গোলাম মোস্তফা, উনি কবি ছিলেন এবং সমসাময়িক জসিমউদ্দিনদের সাথে তিনি চলতেন, লিখতেন। মানে আপনার সুযোগ হয়েছে একেবারে ওভাবেই বেড়ে ওঠা। হ্যাঁ, বাড়ির থেকেই হওয়া উচিত। আব্বা এমনকি ফটোগ্রাফিও করতেন। আমিও ছোটবেলায় থেকেই ফটোগ্রাফি, যখন স্কুলে পড়ি তখনই আমি এনলার্জার বানিয়ে ফেলেছি, একটা লেন্স দিয়ে এনলার্জার বানিয়ে ফটো ডেভেলপ করা, প্রিন্ট করা, সব কিছু করতাম। খেলাধুলা মানে কোনো বাদ ছিল, কার্টুন আঁকা। তো এই যে উৎসাহটা, যেটা এখন আমি খুব অভাব বোধ করছি, এমনকি আমার নাতিদের দেখছি খালি স্কুলে কি পড়ছে, এ পাচ্ছে কিনা, এ হচ্ছে এটা বড় কিছু, এর কোনো দাম নেই তো, তাই না? তো আমি সকলকে রিকোয়েস্ট করব যে বাচ্চাদের মতো এত গুণী হয় না। আর বাংলাদেশের বাচ্চারা কেন জানি অত্যন্ত মেধাবী হয়। তো সেই মেধাটা আমরা একদম কি বলবো, কোথায় যেন হারিয়ে ফেলতে ইচ্ছা করে। স্কুলের সব কিছু, ওই বোঝাটি, এটাই যেন তার জীবন। তো বোঝা নামিয়ে তাকে দেখতে শেখা মানেই ছবি আঁকা। এবং রবীন্দ্রনাথের ওই কথাটি সকলকে জানাই যে সবচেয়ে নতুন কি জিজ্ঞেস করা হয়েছিল, সবচেয়ে নতুন, সবচেয়ে প্রিয় কি, আর সবচেয়ে পুরাতনই বা কি? তখন উনি বলেছিলেন চির পুরাতন নতুন শিশু। অসাধারণ। নতুন শিশুই চির পুরাতন। 1000 বছর আগে যেমন শিশুটি ছিল, যেমন আদরের, যেমন সুন্দর, যেমন তার ভাষা, যেমন তার মুখের মায়া, সব এখন একই রকম আছে। সেই জন্য চির নতুন হলো শিশু। সত্যিই তাই। তো এই শিশুদের নিয়ে আমরা যদি শিল্পকলা মানেই তো ওই শিশুর চোখটা যেন হয় নতুন, দেখছি, এই প্রথম দেখছি পৃথিবীকে, এই প্রথম আমি উপলব্ধি করছি, এই আগ্রহটা থাকতে হবে, সেইটাই সবচেয়ে বড় কথা। তো আমরা বাড়ির থেকে পেয়েছি এবং সেই সময় নানা মানুষের কাছ থেকে পেয়েছি। এইটা
বিশাল ব্যাপার। আরেকটি কথা বলি, যেহেতু মা ছিলেন ছোটবেলা থেকে, তো কিরকম একটা অভাববোধ তো ছিলই। তবে তখন অনেকে বলতো মা আছে ওই আকাশে। ভোরবেলায় উঠতাম, একদম গঙ্গার ধারে বাড়ি ছিল আমাদের, এরম করে নদী দেখতে হতো এত কাছে। তো ওই যখন সুন্দর রং, সূর্য উঠছে, তখন দেখে মনে হতো মা ওখানে আছে বোধহয়। হ্যাঁ, ওই রংগুলো দেখতাম, খুঁজতাম, তারপর সব মিলেমিশে প্রকৃতি মা হয়ে গেল এইরকম। অসাধারণ, মানে আপনার বেড়ে ওঠাটাও ঠিক আপনার কাজকর্মের মতো ভীষণ শৈল্পিক, ভীষণ সুন্দর।